সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি আমরা অনলাইন ক্লাস। আজকের এই ক্লাসটি হচ্ছে আমার একাদশ ও দ্বাদশ উভয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমার এই ক্লাসটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের উপর, অর্থাৎ বাংলা প্রথম পত্রের উপর আমি তোমাদের গত যে ক্লাস নিয়েছি সেই ক্লাসটি ছিল আমার বাংলা প্রথম পত্র। আমি তোমাদের গত যে ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসে আমি তোমাদের 3টি ক্লাস নিয়েছিলাম, অর্থাৎ একটি গল্পের উপর আমি তোমাদের রেইনকোট গল্পের উপর 3টি ক্লাস নিয়েছিলাম। আজকের আমার ক্লাসটি হচ্ছে মূলত বাংলা দ্বিতীয় পত্রের উপর। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে বাংলা দ্বিতীয় পত্রের উপর আমি আজকে তোমাদের বাক্যতত্ত্বের উপর ক্লাস নিব। শিক্ষার্থীরা, আমি একটু তোমাদেরকে বলে রাখি, এর আগে আমি তোমাদের বাংলা উচ্চারণ নীতির উপর বেশ কয়েকটি ক্লাস নিয়েছিলাম। আমি তোমাদের সমাস, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, তার উপর আমি তোমাদের 4টি ক্লাস নিয়েছি। এরপর আমি তোমাদের বাংলা ভাষা অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ সেটির উপর ক্লাস নিয়েছি, এবং অনুচ্ছেদের শুদ্ধি প্রয়োগ, অনুচ্ছেদের শুদ্ধি প্রয়োগ তার উপর আমি ক্লাস নিয়েছি। তারই ধারাবাহিকতায় বাংলা দ্বিতীয় পত্র আজকের ক্লাসটি হচ্ছে আমার বাংলা বাক্যতত্ত্বের উপর। সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলে রাখি, বাংলা বাক্যতত্ত্বের উপর তোমাদের টোটাল 2টি প্রশ্ন থাকবে। সেটি হচ্ছে আমার ব্যাকরণের 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন থেকে একটি প্রশ্ন থাকবে বাক্যতত্ত্বের উপর, আরেকটি প্রশ্ন থাকবে বাক্য পরিবর্তন, অর্থাৎ তোমাদেরকে 8টি বাক্য দেওয়া থাকবে। সে 8টি বাক্য দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 5টি বাক্যের পরিবর্তন করতে হবে, এবং সে বাক্য পরিবর্তনগুলো হতে পারে অস্তিবাচক থেকে নেস্তিবাচক, সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য, কার্যকারণাত্মক বাক্য, সন্দেহদ্যোতক বাক্য। এভাবে করে তোমাদের টোটাল 8টি বাক্য দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 5টি বাক্য পরিবর্তন করতে হবে, এবং সে বাক্যগুলো পরিবর্তন করার জন্য তোমাদের অর্থাৎ প্রতিটি বাক্যের পাশে তোমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, অর্থাৎ সেটা তুমি কোন বাক্যতে সেটাকে রূপান্তর করবে সেটি তোমাদের পাশে দেওয়া থাকবে, প্রশ্নে তোমাদের পাশে উল্লেখ করা থাকবে। শিক্ষার্থীরা যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ 2021 সালের পরীক্ষার্থী যারা এবং 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা, উভয় পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ এনসিটিভি কর্তৃক যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস, সেই পুনর্বিন্যাসকৃত সিলেবাসের ধারাবাহিকতায় আজকের আমার এই ক্লাসটি আমি বাংলা বাক্যতত্ত্বের উপর আজকে আমি আমার এই ক্লাসটি শুরু করছি। এটি হচ্ছে আমার প্রথম ক্লাস। বাক্যতত্ত্বের উপর আমি তোমাদের 3 থেকে 4টি ক্লাস নেব। এরপর আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিব, এবং সেই বাড়ির কাজগুলো তোমরা ভালোভাবে অনুশীলন করবে। শিক্ষার্থীরা, আশা করছি ইতিমধ্যে আমি যে ক্লাসগুলো নিয়েছি তোমরা অনেক শিক্ষার্থীরা সেই ক্লাসগুলো দেখেছো, এবং তোমরা তোমাদের যে সমস্যাগুলো যদি থাকে সেটা তোমরা আমাকে ইনবক্স করবে। সেই ইনবক্সের মাধ্যমে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। এবং শিক্ষার্থীরা, আজকে বাক্যতত্ত্বের উপর তাহলে আমরা আমাদের ক্লাসে যাচ্ছি। আমি আমার ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আমি আমার ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থীরা, আমি আশা করব করোনাকালীন আমাদের যে অনলাইন ক্লাস, অর্থাৎ ফেসবুক যে অনলাইন পেজ আছে, সেই অনলাইন পেজ থেকে তোমরা যথারীতি সেই ক্লাসগুলো ডাউনলোড করে দেখবে, এবং আমাদের সবগুলো ক্লাস কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সকল শিক্ষক যারা বিভিন্ন বিষয়ে ক্লাস দিয়ে থাকেন, তোমরা সেই ক্লাসগুলো অনুসরণ করবে, এবং আশা করি তোমাদের যে সমস্যা থাকে সেই সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে। শিক্ষার্থীরা, বর্ষাকালের শুভেচ্ছা জানিয়ে আমি সে বর্ষা সুন্দর প্রকৃতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আমার অনলাইন ক্লাসে, অর্থাৎ সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস, ফেসবুক অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, এবং যারা 2021 এবং 22 সালের পরীক্ষার্থী, উভয় শ্রেণীর পরীক্ষার্থীদের শুভেচ্ছা, বর্ষাকালের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। শিক্ষার্থীরা, বাংলা দ্বিতীয় পত্রের সেই ক্লাসগুলো মূলত নির্ভর করে অধিক অনুশীলনের উপর। তোমরা এই ক্লাসগুলো যত বেশি অনুশীলন করবে তত এই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে, এবং তোমরা বাংলা দ্বিতীয় পত্রের যে 30 নম্বর ব্যাকরণ আছে সেই 30 নম্বরের মধ্যে তোমরা 30 নম্বরে তুলতে পারবে। কারণ আমরা বিগত বছর দেখে অনেক স্টুডেন্ট আমরা যে খাতা মূল্যায়ন করতে গিয়ে দেখি তারা ব্যাকরণ 30-এ 30ই নম্বর তোমরা তুলতে পারবে। সেই জন্য শিক্ষার্থীরা,
বাংলা দ্বিতীয় পত্রতে তোমাদের নাম্বার তোলার একটা সুযোগ আছে। বাংলা দ্বিতীয় পত্র তোমরা যদি একটু ভালো করে ব্যাকরণ অংশটা দেখো, তাহলে সেখানে তোমরা 30-30 রাখতে পারবে। এবং ব্যাকরণ অংশে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কিন্তু আমি প্রত্যেকটি ক্লাস তোমাদের ধারাবাহিকভাবে দিয়ে থাকি, এবং আমার সবগুলো ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আছে। তোমরা সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেখান থেকে ক্লাসগুলো ডাউনলোড করে তোমরা সেই ক্লাসগুলো যদি বারবার দেখো এবং শোনো, এবং আশা করি তোমাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো তোমাদের অনেকটাই সমাধান হয়ে যাবে। শিক্ষার্থীরা, আজকে আমি আমার ক্লাসে যে বিষয়টির সাথে তোমাদেরকে পড়াবো সেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি, যে বাংলা বাক্যতত্ত্বের উপর। তাহলে বাংলা বাক্যতত্ত্বের উপর আমি কি কি পড়াবো, তার আজকে যে আলোচ্য বিষয়গুলি সেই বিষয়গুলোর সাথে আমি তোমাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি। যে বাংলা বাক্যতত্ত্বের উপর আমি আমার ক্লাসগুলো যেভাবে সাজিয়েছি, আজকে মূলত আমি যে ক্লাসগুলো আলোচনা করব সেই ক্লাসগুলো সম্পর্কে তোমাদেরকে একটু সংক্ষেপে বলি। যে আমি আলোচনা করব বাক্যের সংজ্ঞা, অর্থাৎ আমি শুরুতে বলেছিলাম যে আজকের এই ক্লাসটি হচ্ছে আমার বাক্যতত্ত্বের উপর। তাহলে অর্থাৎ তোমরা ইংরেজিতে যে বাক্য পড়ছো, যে সেন্টেন্স পড়ছো, সেই সেন্টেন্সকে বাংলাতে বলা হচ্ছে বাক্য, বাক্যের সংজ্ঞা। অর্থাৎ বাক্য কীভাবে আমরা চিনব, বাক্যে কী ধরনের ডেফিনেশন থাকতে পারে সেটা আমরা লিখব। অর্থাৎ শিক্ষার্থীরা, আমি আবারও একটু তোমাদেরকে অবগত করতে চাচ্ছি যে বাংলা দ্বিতীয় পত্রের উপর তোমাদের এই যে বাক্যের তথ্য যে চ্যাপ্টারটি আছে, সে বাক্য তথ্যের উপর তোমাদের দুইটি প্রশ্ন হয়ে থাকে। একটি প্রশ্ন হচ্ছে বাক্যের বিভিন্ন প্রশ্ন থাকবে, এবং আরেকটি প্রশ্ন হচ্ছে শুদ্ধি, অর্থাৎ বাক্যকে বাক্য পরিবর্তন করা। অর্থাৎ তোমাদের 8টি বাক্য দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 5টি বাক্যের পাশে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা বাক্যগুলো পরিবর্তন করবে। তাহলে আজকে আমি আলোচনা করব তোমাদের বাক্যের সংজ্ঞা, এবং আলোচনা করব বিশুদ্ধ বাক্য গঠনের শব্দের অভিধা। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা যে অনেক সময় শব্দ বাক্য গঠন করে থাকি, সেখানে যে সঠিক শব্দ, অর্থাৎ বিশুদ্ধ বাক্য গঠনের শব্দের অভিধা, মানে অর্থাৎ আমরা যে একটা বাক্য গঠন করে থাকি, অনেক সময় দেখা যায় আমাদের শব্দের কারণে বাক্যটি তার যথার্থ অর্থ হারিয়ে ফেলে। অর্থাৎ আমরা মাঝে মাঝে এমন কিছু শব্দ ব্যবহার করি, কিছু দুর্বোধ্য শব্দ ব্যবহার করি, বা কিছু অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করি, যেগুলো বাক্যের যে একটি গুণ থাকে, বা একটি সার্থক বাক্যে যে কিছু গুণাবলী বা কিছু বৈশিষ্ট্যগুলি থাকে, সেগুলি কিন্তু অনেকটা ম্লান হয়ে যায়। তাহলে আমরা বাক্য গঠন করার ক্ষেত্রে আমাদের শব্দের অভিধা, অর্থাৎ আমরা কোথায় কোন শব্দটি নিব এবং কোন শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়, সেগুলো আমরা আলোচনা করতে পারবো যদি আমাদের শব্দ সম্পর্কে একটু ধারণা থাকে। সেক্ষেত্রে আমি কার্যার দিয়ে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমার আলোচ্য বিষয় কী কী থাকবে। বাক্যের সংজ্ঞা, বিশুদ্ধ বাক্য গঠনের শব্দের অভিধা, এই বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করব। এরপর আমি আলোচনা করব শব্দার্থের পরিবর্তন। অর্থাৎ আমরা যে বিভিন্ন শব্দ ব্যবহার করি, সেই শব্দগুলো আমাদের পারিপার্শ্বিক অবস্থার কারণে বিভিন্ন কারণে সেই শব্দগুলো পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো আমরা না জেনে ব্যবহার করে থাকি, কিন্তু সেই শব্দের বর্তমান যে রূপটি পরিবর্তিত হয়েছে। অর্থাৎ শব্দ এবং ভাষা হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তনশীল। রবীন্দ্রনাথ বলেছেন যে ভাষা নদীর স্রোতের মতো প্রবাহমান। অর্থাৎ নদীর স্রোত যেমন একদিক দিয়ে ভাঙে আর একদিক দিয়ে ঘরে তোলে, ঠিক তেমনি ভাষা যুগ যুগ ধরে, শতাব্দী পর শতাব্দী ধরে, এবং সে ভাষা মানুষের মুখে মুখে পরিবর্তন হয়ে আজকে আমরা যেটি বাংলা ভাষা পেয়েছি, সে বাংলা ভাষা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট এবং সর্বজনীন এবং সুন্দর পরিমার্জিত একটি বাংলা ভাষা। সে বাংলা ভাষা পরিমার্জিত হওয়ার পেছনে বিভিন্ন যে শব্দগুলো আছে, সেই শব্দের পরিবর্তন অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, আমরা যখন বাংলা শব্দতত্ত্ব আমি আলোচনা করেছিলাম, সেখানে আমি তোমাদের বলেছিলাম যে সংস্কৃতি শব্দগুলো কীভাবে এসেছে। আমি বলেছিলাম যে সংস্কৃতি শব্দ যে পরিবর্তনগুলো আছে, সেই পরিবর্তনগুলোর বিভিন্ন ধাপ, সেই ধাপগুলো আমি আলোচনা করেছি। আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম যে বাংলা শব্দ, বিশেষ শব্দ কী, বিশেষণ কী, কীভাবে পরিবর্তন করতে হয়। এই বিষয়গুলো কিন্তু আমি আমার বিভিন্ন ক্লাসে আমি এগুলো আলোচনা করেছিলাম। তাহলে আজকেও আমি কিছু শব্দার্থের কিছু পরিবর্তন আছে, সেই পরিবর্তনগুলো আমি একটু আলোচনা করব। অর্থাৎ শব্দের পরিবর্তনগুলো অনেক সময় আমাদের যে একটি সুন্দর এবং একটা সার্থক বাক্য যে গুণাবলীগুলো থাকে, সেগুলো কিন্তু শব্দের কারণে অনেক সময় বাক্যটি তার যথার্থ অর্থ হারিয়ে ফেলে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের শব্দ অর্থ পরিবর্তনের যে ধারাগুলো আছে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এবং আমি সর্বশেষ আলোচনা করব একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা গুণ। অর্থাৎ আমরা একটি বাক্য লিখব, একটি বাক্য লিখতে গেলে, একটি বাক্য গঠন করতে গেলে আমাদের কিছু কিছু বৈশিষ্ট্য বা গুণ থাকে, যেটাকে আমরা বলছি সার্থক বাক্য।
অর্থাৎ তোমরা যে বাক্য লিখো সে বাক্য লিখতে গেলে অনেক সময় বাক্যটি তার যথার্থ গুণ হারিয়ে ফেলে। অর্থাৎ বাক্যটি অনেক সময় শ্রুতিমধুর হয় না, বা বাক্যের যে একটা গুণ থাকে বা কোথায় বিশেষ্য পদ কোথায় ব্যবহার করতে হয়, বা বাংলার যে পদক্রম আছে এবং সে পদক্রম অনুযায়ী কোন পদটি কোন পদের আগে বসে সেগুলো কিন্তু আমরা অনেকে জানি না। অর্থাৎ আমরা অনেকে বাংলা ভাষায় কথা বলি, সেটি ঠিক আছে, বাংলা ভাষা বলতে পারি লিখতে পারি ঠিক আছে, কিন্তু এটি সার্থক বাক্য গঠন করতে হলে আমাদের কিছু কিছু প্যাটার্ন আমাদের জানতে হয়, কিছু কিছু বিন্যাস জানতে হয়। যেভাবে করে তোমরা ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে তোমাদের আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ কর্তা কর্ম ক্রিয়া। তাহলে বাংলা বাক্য গঠন করতে আমার আসে কর্তা পদ, তারপর আসে কর্ম, তারপর আসে ক্রিয়াপদ। তাহলে একটি বাক্য কী কারণে সার্থক হতে পারে এবং একটি বাক্য কী কারণে তার গুণ হারিয়ে ফেলতে পারে সেই বিষয়গুলো আমি আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আমাদের পরবর্তী স্লাইডে আমি যাচ্ছি। পরবর্তী স্লাইডে যে আমি তোমাদের যে আলোচ্য সূচি দাঁড় করিয়েছি সেই আলোচ্য সূচির ধারাবাহিকতা আমি প্রথমে তোমাদেরকে আলোচনা করব যে বাক্য কী বা বাক্য সংজ্ঞা কী। তাহলে অর্থাৎ বাক্য কী সে বাক্য সংজ্ঞাটা আমি এখন আলোচনা করব। তাহলে তোমরা হয়তো দেখবে আমি কার্যের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি বাক্যের সংজ্ঞাটা কী। অর্থাৎ আমাদের প্রশ্ন থাকতে পারে বাক্য কাকে বলে, বা একটি সার্থক বাক্যের কী কী গুণাবলী থাকা আবশ্যক, বা আমাদের প্রশ্ন থাকতে পারে বাক্য কাকে বলে, বা ঘটনা অনুসারে বাক্য শ্রেণী বিভাগ আলোচনা করো, বা থাকতে পারে অর্থ অনুসারে বাক্য শ্রেণী বিভাগ আলোচনা করো, বা খণ্ডিত বাক্য কী বা আশ্রিত বাক্য কী, বা বাংলা পদক্রম কী, পদবিন্যাসগুলো আলোচনা করো, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। তো শিক্ষার্থীরা চলো দেখে নেওয়া যাক বাক্যের সংজ্ঞাটা কি। আমি তোমাদেরকে কার্যার দিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে যে আমি তোমাদের বাক্যের সংজ্ঞাটা দাঁড় করেছি। কতগুলো শব্দযোগে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পেলে তাকে বাক্য বলা হয়। এটা হচ্ছে একেবারে সহজ কথা। অর্থাৎ আমি কতগুলি শব্দ আমরা একটি শব্দের পিঠে যদি আমরা আরেকটি শব্দে জুড়িয়ে দিই এবং সেটি দ্বারা যখন আমরা আমাদের মনের একটি ভাব আমরা একেবারে পরিপূর্ণরূপে প্রকাশ করতে পারবো, তাহলে সেটাকে আমরা বলছি বাক্য। অর্থাৎ অনেক সময় কতগুলি শব্দ পাশাপাশি বসালে কিন্তু বাক্য হয় না, যদি সেটি তার মনের সম্পূর্ণ ভাব বা তার এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে যদি ব্যর্থ হয় তাহলে সেটি কিন্তু কখনো বাক্য হয় না। অর্থাৎ বাক্য হতে হলে শব্দগুলোকে আমাকে এমনভাবে অ্যারেঞ্জ করে নিতে হবে যেটি দ্বারা তার একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়, তাহলে সেটি আমাদের বাক্য হবে। সেক্ষেত্রে আমি তোমাদের একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এবং বাক্যের আরেকটি সংজ্ঞা আছে বিস্তারিত, সেই সংজ্ঞাটি আগে একটু তোমাদের দেখিয়ে দিই। সেটি হচ্ছে বাক্যস্থিত শব্দগুলোকে, অর্থাৎ বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে যথাযথভাবে বিন্যস্ত হতে হবে। অর্থাৎ আমি একটি বাক্য গঠন করতে গেলে আমি কর্তা কোথায় বসাবো, আমি ক্রিয়াপদ কোথায় বসাবো, কর্মপদটি কোথায় বসাবো। অর্থাৎ বাক্যস্থিত একটি বাক্য গঠন করতে গেলে সে বাক্যের যে শব্দগুলো আমি পাবো বাক্যের অন্তর্গত, সেই শব্দগুলো আমি কোন কোন স্থানে বসাবো সেগুলোকে আমাকে সঠিকভাবে সেটা বিন্যস্ত হতে হবে। এবং এটা হচ্ছে আমার সাধারণ কথা। আর যদি সেটাকে আমরা ব্যাকরণের দিক থেকে বিশ্লেষণ করতে চাই তাহলে তার অর্থটি দাঁড়াচ্ছে এরকম। ব্যাকরণগত দিক থেকে বাক্যের বৈশিষ্ট্য অনুসরণে দেখা যায় যে কোনো ভাষায় যে উক্তির সার্থকতা আছে এবং ঘটনার দিক থেকে যা স্বয়ংসম্পূর্ণ সেরূপ এক উক্তিকে ব্যাকরণে বাক্য বলা হয়। তো বাক্য আমরা দুইটি ডেফিনেশন পেয়েছি। একটি ডেফিনেশন হচ্ছে কতগুলো শব্দযোগে যখন আমরা মনে বা সম্পূর্ণরূপে প্রকাশ করি সেটিকে আমরা বলেছি বাক্য। যদি বাক্যের সংজ্ঞা আসে আমি যেভাবে করে আমার ক্লাসে দেখিয়ে দিচ্ছি কার্যার দিয়ে এবং স্লাইডের মাধ্যমে তোমরা এইভাবে করে তৈরি করে নিবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বাক্যস্থিত শব্দগুলোকে আমরা এমন কিছু শব্দ আছে সেই শব্দগুলোকে আমরা এমনভাবে সেগুলোকে বিন্যস্ত হতে হবে, এবং বিন্যস্ত হওয়ার পরে ব্যাকরণের দিক থেকে যদি বাক্যের বৈশিষ্ট্য অনুসরণ দেখা যায় যে অর্থাৎ ব্যাকরণগত দিক থেকে আমরা যে বাক্যের যে বৈশিষ্ট্য আছে সেটা যদি আমরা দেখাতে পারি এবং সে কোনো ভাষায় যে উক্তি সার্থকতা আছে, অর্থাৎ আমি এমন একটি উক্তি বলেছি বা এমন একটি বাক্য বলেছি সেটির কোনো সার্থকতা আছে এবং ঘটনার দিক থেকে যা স্বয়ংসম্পূর্ণ। এবং ঘটনাটা হচ্ছে কীরকম, অর্থাৎ আমাদের কর্তাটা কোথায় বসে, ক্রিয়াপদটা কোথায় বসে, সর্বনাম পদ কোথায় বসে, এবং অর্থাৎ সে উদ্দেশ্যের বিধেয় কোথায় বসবে বা উদ্দেশ্যের সম্প্রসারণ কোথায় বসবে, এগুলো যদি আমরা স্বয়ংসম্পূর্ণভাবে দেখাতে পারে তাহলে সেরূপ এক উক্তিকে ব্যাকরণে বাক্য বলা হয়। তাহলে আমি একটু উদাহরণের সাহায্যে তোমাদের সেটি একটু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা উদাহরণটি দেখাতে হবে। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের বাক্যে একটু উদাহরণ দাঁড়াচ্ছে, যেমন ছাত্ররা পড়ছে।
তো এটা একটি উদাহরণ, এই উক্তি বাংলা ভাষার সার্থক, কারণ ছাত্ররা পড়ছে এটা হচ্ছে কর্তা, এটা হচ্ছে ক্রিয়াপদ, এটা একটি সার্থক, এর ঘটনা অনুসরণ অতএব এটি একটি বাক্য। কারণ এটি কেন সার্থক? এটি সার্থক তার প্রধান কারণ হচ্ছে এখানে তার একটি সম্পূর্ণ অর্থ পাচ্ছে, অর্থ প্রকাশ পেয়েছে, বিদায় সেটি একটি সার্থক বাক্য। এবং এর গঠন ও স্বয়ংসম্পূর্ণ। আমরা গঠনটা কেন স্বয়ংসম্পূর্ণ বলছি? কারণ একটি বাক্য গঠন করতে গেলে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের কোথায় কর্তা আছে, কোথায় কর্ম বসে, কোথায় ক্রিয়াপদ বসে এবং কোথায় সর্বনাম পদ বসে। যদি আমরা সে বৈশিষ্ট্যগুলির দিকে লক্ষ্য রাখতে পারি তাহলে আমাদের যে উক্তিটি আমরা করব সে উক্তিটি এটি একটি সার্থক বাক্য। তাহলে আমি বলেছিলাম যে বাক্যের একটি উদাহরণ হচ্ছে ছাত্ররা পড়ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, যেটা আমি কার্য দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই উক্তি বাংলা ভাষায় সার্থক ও এর গঠন ও স্বয়ংসম্পূর্ণ। কারণ এটি একটি বাক্য হয়েছে, কারণ এটি গঠন হয়েছে, আমার গঠনটা হচ্ছে কীরকম, আমাদের যে প্রথমে বসে কর্তা, এরপর বসে ক্রিয়াপদ, এবং এটির দ্বারা একটি অর্থ প্রকাশ পেয়েছে, বিধায় এটাকে আমরা বলছি স্বয়ংসম্পূর্ণ, এই জন্য এটি একটি বাক্য। তাহলে শিক্ষার্থীরা যদি বাক্য কাকে বলে বাক্যের সংজ্ঞা দেয়, তাহলে আমি তোমাদেরকে যেভাবে কার্য দিয়ে দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা যদি এইভাবে লিখো তাহলে তোমরা একটি ভালো নম্বর পাবে। এর পরবর্তী শিক্ষার্থীরা আমি আমার পরবর্তী স্লাইডে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। সেই পরবর্তী স্লাইডটা হচ্ছে আমি যেটি তোমাদের দ্বিতীয় অংশ বলেছিলাম, বিশুদ্ধ বাক্য গঠনের শব্দের অভিধান। অর্থাৎ শব্দের অভিধান মানে অভিধান, অর্থাৎ আমরা একটি বাক্য যখন গঠন করব, সে বাক্যটি গঠন করতে গেলে আমাদের কিছু শব্দ সম্পর্কে আমাদের সচেতন হতে হয়। অর্থাৎ সেই শব্দগুলো পাশাপাশি গঠনের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমাদের বাক্যটি কতটুকু শুদ্ধ এবং কতটুকু সঠিক। তার বিশুদ্ধ শব্দ গঠনের শব্দের অভিধায় এটি সম্পর্কে আমাদের একটু জ্ঞান থাকতে হবে। অর্থাৎ এটি আমি তোমাদের সামনে এনেছি এই জন্য যে আমরা তো অনেকে বাংলা ভাষা লিখতে পারি, বাংলা কথা বলতে পারি, কিন্তু বাক্য লিখতে গেলে আমাদের বাক্যে যে কতগুলো গুণ বা বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা সবসময় মেনটেন করতে পারি না। অর্থাৎ বিভিন্ন কারণে, শব্দের কারণে আমাদের যে বাক্য থাকে সে বাক্য কিন্তু তার যথার্থ অর্থটি হারিয়ে ফেলে। সেই জন্য আমি তোমাদের সামনে দাঁড় করেছি যে বিশুদ্ধ বাক্য গঠনের শব্দের অভিধান। সেক্ষেত্রে তারা দেখে নিয়ে যাক বিশুদ্ধ বাক্য গঠনের শব্দের অভিধাটা কী বা সেটি কেন আমাদের জানতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কার্যে বাক্য মনের একটি সম্পূর্ণ ভাব প্রকাশক পদ সমষ্টি। অর্থাৎ আমি অনেকগুলো পদকে যখন পাশাপাশি বসাবো, পদ মানে হচ্ছে শব্দ, অর্থাৎ পদটা কি বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত প্রত্যেকটি অর্থবোধ শব্দকে বলা হয় পদ। তাহলে এখানে আমি তোমাদেরকে কার্য দিয়ে দেখিয়েছি বাক্য মনের একটি সম্পূর্ণ ভাব প্রকাশক পদ সমষ্টি। অর্থাৎ অনেকগুলো পদকে যখন আমি পাশাপাশি বসাবো এবং সেটি দ্বারা যদি একটি মনের সম্পূর্ণ ভাব প্রকাশ পায় তাহলে সেটি হবে বাক্য। বিশুদ্ধ বাক্য গঠন করতে হয় শব্দার্থের প্রতি লক্ষ্য রাখতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা কোন শব্দটি কোথায় ব্যবহার করবো। অর্থাৎ অনেক সময় আমরা এমন একটি শব্দ ব্যবহার করে থাকি যে শব্দটির কারণে বাক্যটি তার অর্থ হারিয়ে ফেলে, অর্থাৎ বাক্যটি অর্থ যথার্থ বা সেটি সার্থক বাক্যে পরিণত হতে পারে না, শুধুমাত্র শব্দত্বের কারণে। তাই কাজে আমাদের বাক্য গঠনের ক্ষেত্রে বিশুদ্ধ শব্দের প্রতি আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে শিক্ষার্থীরা দেখে যাক বিশুদ্ধ শব্দ গঠনে আমাদের কী কী শব্দের প্রতি খেয়াল রাখতে হবে। তিনটি বিষয়, আমি সেই তিনটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা একটু দেখো। আমি কার্যার দিয়ে সেটা আবার তোমাদেরকে আমি এটা ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি। দেখো, সার্থক বা অর্থযুক্ত শব্দ অভিধে তিন প্রকার, একটা হচ্ছে ব্যাচার্থ, একটা হচ্ছে লক্ষার্থ, একটা হচ্ছে ব্যঙ্গার্থ। অর্থাৎ আমরা যখন একটি শব্দকে ব্যবহার করব সেই শব্দটি তার তিনটি অর্থ প্রকাশ পেতে পারে। সেটি হচ্ছে ব্যাচার্থ, একটাকে আমরা বলছি ব্যাচার্থ, একটা হচ্ছে লক্ষার্থ, একটা হচ্ছে ব্যঙ্গার্থ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই শব্দগুলো তোমাদের কাছে একটু দুর্বোধ্য মনে হবে যে ব্যাচার্থটা কী, লক্ষার্থটা কী, ব্যঙ্গার্থটা কী। তাহলে আমি এগুলো সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়ে নিই যে ব্যাচার্থটা কী। তুমি একটু দেখো, আমি কার্যের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি যে ব্যাচার্থটা কী বোঝাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ব্যাচার্থ হচ্ছে শব্দের অর্থ হচ্ছে ব্যাচার্থ শব্দের যে অর্থ সচরাচর প্রচলিত সকলে জানে, তাই ব্যাচার্থ মুখ্যার্থ। এটা হচ্ছে ব্যাকরণের ভাষায় ব্যাচার্থ, মুখ্যার্থ, ব্যাচার্থ বা অভিধেয় অর্থ। অর্থাৎ আমি এমন একটি শব্দ ব্যবহার করব বাক্যের মধ্যে যে শব্দটি সকলেই জানে, অর্থাৎ সকলের কাছে যে শব্দটি বোধগম্য এবং সকলের কাছে যে শব্দটি সুপরিচিত, এমন শব্দটি যদি আমি বাক্যের মধ্যে ব্যবহার করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ব্যাচার্থ বলা হয়। তাহলে এই ব্যাচার্থ শব্দটি হচ্ছে ব্যাকরণের পরিভাষা। আর সেখানে আমরা বলছি যে এটা মুখ্যার্থ।
অর্থাৎ মুখার্থ অভিধানের যে অর্থ, যেমন জল, বক্ষ, এই জল, বক্ষ, আমরা এই শব্দগুলো কিন্তু সহজে ব্যবহার করতে পারি। এই শব্দগুলো সম্পর্কে সবার একটু ধারণা থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে ব্যাচার্থ। অর্থাৎ ব্যাচার্থটা আমরা বলছি যে শব্দগুলো সচরাচর প্রচলিত এবং আমরা সকলেই জানি, এবং যে শব্দের অর্থগুলো আমাদের সকলের কাছে সুস্পষ্ট এবং সকলের কাছে সুপরিচিত, তাহলে সেই শব্দগুলো আমরা বাক্যের মধ্যে বাক্য গঠন করতে গেলে আমরা ব্যবহার করি। যেমন জল, আমরা বক্ষ যদি বলি, জল বলি, তাহলে আমরা এটা সবাই জানবো। তাহলে আমরা দেখা যাক লক্ষ্যার্থটা কী। লক্ষ্যার্থটিকে একটু দেখো শিক্ষার্থীরা। লক্ষ্যার্থ হচ্ছে প্রচলিত অর্থে ব্যবহৃত না হয়ে তৎসংশ্লিষ্ট অন্য কোনো অর্থ প্রকাশ করলে তার শব্দের লক্ষ্যার্থ বলা হয়। অর্থাৎ আমি লক্ষ্যার্থ মানে লক্ষ্য করে, অর্থাৎ একটি শব্দ যখন আমরা ব্যবহার করবো সেই শব্দটার মূল উদ্দেশ্যটা কী, সেই শব্দটি প্রচলিত, অর্থাৎ যে শব্দটির অর্থ অনেক বেশি প্রচলিত অর্থে ব্যবহৃত হচ্ছে, কিন্তু সেই শব্দটি আসলে সেটা অন্য কোনো অর্থ প্রকাশ করা হয়, সেটাকে বলা হচ্ছে লক্ষ্যার্থ। অর্থাৎ শব্দ ব্যবহার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে শব্দটি আমরা ব্যবহার করতেছি সেটা তার প্রচলিত অর্থ না হয়ে যদি অন্য কোনো অর্থ প্রকাশ করে তাহলে সেটা হবে লক্ষ্যার্থ। যেমন বর্তমানে ধনের রাজত্ব চলছে, তাহলে খেয়াল করে ধনের রাজত্ব, ধন মানে হচ্ছে সম্পদ। এখানে দেখো বর্তমানে ধনের রাজত্ব চলছে, তাহলে এখানে শিক্ষার্থীরা আমরা যদি এখানে ধনের লিখি, কেমন, ধন দ্বারা সম্পদ বোঝাচ্ছে, তাহলে বর্তমানে ধনের নয় ধনীর এই অর্থে, অর্থাৎ বর্তমানে ধনীর রাজত্ব চলছে। ধন মানে সম্পদ, তো সম্পদ তার রাজত্ব করতে পারে না, সেটি রাজত্ব করতে পারবে মানুষ। তো মানুষ যে যার ধন আছে সে হচ্ছে ধনী, তাহলে এখানে আমি ধনের নয় ধনীর অর্থে, অর্থাৎ বর্তমানে ধনীর রাজত্ব চলছে বললে বাক্যটি শুদ্ধ হবে। কারণ ধনীর ধন আছে, তাহলে সেখানে আমি ধন শব্দটি ব্যবহার করতে পারবো না, অর্থাৎ এখানে আমাকে একটা ব্যক্তিবাচক শব্দ আনতে হবে। তাহলে এটি কি হচ্ছে বাক্যের মধ্যে যে আমি কোন শব্দটি ব্যবহার করব সেই শব্দটি তার প্রচলিত কোন অর্থকে গ্রহণ করছে সেটি সম্পর্কে আমাকে সচেতন থাকাটাই হচ্ছে আমাদের লক্ষ্যার্থ। এরপর দেখে নেওয়া যাক আমাদের ব্যঙ্গার্থ। ব্যঙ্গার্থটি কি আমি তোমাদের একটু দেখাচ্ছি। ব্যঙ্গার্থটা হচ্ছে যে ব্যঙ্গার্থ অভিধেয় অর্থ হচ্ছে, অর্থাৎ ব্যঙ্গার্থ অভিধেয় অর্থ এবং লক্ষ্যার্থ অতিক্রম করে অন্য কোনো নতুন অর্থ প্রকাশ করলে তাকে বলা হয় ব্যঙ্গার্থ। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক সময় অনেকগুলো প্রবাদ প্রবচন বাংলা বাক্যে ব্যবহার করে থাকি, অনেকগুলো শব্দ ব্যবহার করে থাকি, সেই শব্দগুলো কোনো অর্থকে গ্রহণ না করে ভিন্ন একটি অর্থকে গ্রহণ করে, অর্থাৎ শব্দটি আমরা ব্যঙ্গ করে বা উপহাস করে বলবো, কিন্তু সেটি কিন্তু তার ভিন্ন একটা অর্থ প্রকাশ পায়, অর্থাৎ যেটি ভিন্ন ভিন্ন শব্দের প্রয়োগ। যেমন আমরা যদি বলি শরীয় দন্ত নয় না অন্ন, তাহলে সেটি হচ্ছে ভাত, আবার যদি বলি শরীয় দন্ত নয় যে বলে অন্ন, তাহলে সেটা হচ্ছে অপর। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন বানানগত কারণে শব্দটি তার অর্থটা হারিয়ে ফেলতে অন্য অর্থ গ্রহণ করে। বা আমরা যদি বলি যে বাগধারার যে অর্থ আছে, যেমন আমরা বলি যেমন এক মাঘে শীত যায় না, এটি একটি বাগধারা হচ্ছে। আবার আমরা যদি কলুর বলদ, সারা জীবন কলুর বলদের মতো খাটলাম কিছুই পেলাম না, এটি কলুর বলদ। তার উলু বনে মুক্তা ছড়ানো, এই সমস্ত কিছু কিছু বাগধারা আছে যে বাগধারাগুলো আমাদের অনেক আগে থেকে চলে আসছে, সেটাকে আমরা বলছি ব্যঙ্গার্থ। অর্থাৎ ব্যঙ্গার্থ হচ্ছে অভিধেয় অর্থ, অর্থাৎ ব্যাচার্থ, কেমন, ব্যাচার্থ এবং লক্ষ্যার্থ অতিক্রম করে, এই দুইটাকে অতিক্রম করে অন্য কোনো অর্থ প্রকাশ যদি করে থাকে তাহলে আমরা বলছি শব্দের ব্যঙ্গার্থ। যেমন সে পটল তুলেছে, তাহলে এখানে সেক্ষেত্রে সে পটল তুলেছে বলছি, এখানে কিন্তু আসলে পটল তোলা মানে পটল হচ্ছে একটি সবজির নাম, একটি তরকারির নাম, তাহলে সেখানে কিন্তু পটল তুলছে শব্দটি অর্থ সে যে তরকারি তুলছে তা নয়, অর্থাৎ মরে যাওয়া, অর্থাৎ সে মারা গিয়েছে, সেটাকে বলা হচ্ছে পটল তুলেছে। তাহলে এই যে পটল শব্দটি আছে, সেই পটল শব্দটির দ্বারা আমরা একটু ব্যঙ্গ করে বলছি যেমন সে পটল তুলেছে। তাহলে যদি সেই শব্দটি সম্পর্কে আমাদের ধারণা থাকে তাহলে আমরা ধরে নিব যে বাগধারাটি এখানে ব্যবহার করা হয়েছে, তাহলে পটল তোলা অর্থাৎ মারা যাওয়া, অর্থাৎ সেটা তরকারি বা তরকারি জাতীয় এরকম কোনো সবজি তোলা নয়। তাহলে শিক্ষার্থীরা, এই যে আমি তোমাদেরকে এটি সম্পর্কে একটু আলোচনা করেছি যে বিশুদ্ধ বাক্য গঠনে যে শব্দের অভিধা, অর্থাৎ আমরা কোথায় কোথায় কোন শব্দটি ব্যবহার করব একটি বাক্য গঠন করতে গেলে সেটি সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা থাকা দরকার। আর সেই জন্য আমি এটি তোমাদের সামনে উপস্থাপন করছি যে বিশুদ্ধ শব্দ গঠনে আমার কী কী বাক্য থাকবে। আমরা একটি বলেছিলাম যে ব্যাচার্থ, একটি বলেছিলাম লক্ষ্যার্থ, একটি বলেছিলাম ব্যঙ্গার্থ, অর্থাৎ আমরা এমন কিছু শব্দ ব্যবহার করব যে শব্দগুলো তার তিনটি অর্থ প্রকাশ পাচ্ছে কিনা বা তিনটির মধ্যে কোনো একটি অর্থ প্রকাশ পাচ্ছে কিনা সেই বিষয়টি সম্পর্কে আমাদেরকে একটু অবগত থাকতে হবে। শিক্ষার্থীরা দেখা যাক পরের স্লাইড শব্দার্থের পরিবর্তন, অর্থাৎ আমাদের অনেকগুলো শব্দ আছে, আমরা অনেকগুলো শব্দ দেখতে পাই, সেই শব্দগুলো বিভিন্ন যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং সেই শব্দগুলো বর্তমানে পরিবর্তন রূপটা পাচ্ছে। তাহলে আমরা যে শব্দটি বাক্য গঠনের ক্ষেত্রে ব্যবহার করব সেটি আমাদের দেখতে হবে সেই শব্দের পরিবর্তিত রূপটি
কী পরিবর্তন পাচ্ছে সেটি সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা থাকতে হবে, এবং আশা করি সেক্ষেত্রে আমাদের শব্দ চয়ন করতে বা শব্দ বাছাই করে বাক্য লিখতে গেলে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে আমি তোমাদের 5টি শব্দের পরিবর্তন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সে 5টি শব্দের পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ আমার স্লাইডে পর্যায়ক্রমে আসছে। অর্থের উন্নতি বা উৎকর্ষ, অর্থাৎ এমন কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো অনেক বেশি উন্নত এবং পরিমার্জিত এবং কিছু উৎকৃষ্ট অর্থ প্রকাশ করে। যেমন দেখো, আমরা এমন একটি শব্দ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, সেটি হচ্ছে যেমন মন্দির। মন্দির শব্দের অর্থ পূর্ব ছিল গৃহ, এখন দেবালয় বোঝায়। অর্থাৎ আমরা মন্দির শব্দটির আগে অর্থ ছিল ঘর, ঘরকে মন্দির বলা হতো। এখন যদি আমরা মন্দির বলি তাহলে দেবালয়। তাহলে কোনো ব্যক্তি যদি বলে আমি মন্দিরে যাচ্ছি, তাহলে আমরা ধরে নিব সে ঈশ্বরের প্রার্থনা করতে সে দেবালয়ে যাচ্ছে। অর্থাৎ যেখানে ঈশ্বরের প্রার্থনা করা হয় বা যেখানে স্রষ্টার প্রার্থনা করা হয় এটাকে বলা হচ্ছে দেবালয়। তাহলে এই মন্দির শব্দটি কিন্তু আগের যে অর্থে গৃহ ব্যবহার করা হতো সেটি কিন্তু শব্দটি অনেক বেশি উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হচ্ছে বর্তমানে শব্দটি ব্যবহৃত হচ্ছে দেবালয় অর্থে। তাহলে আমরা যদি কোনো বাক্য ব্যক্তি যদি মন্দির বলে, যেমন আমি কাজ শেষ করে মন্দিরে যাই, তাহলে কিন্তু সেটির দ্বারা কিন্তু আমরা তার গৃহকে বোঝাবে না, সেটির দ্বারা তার দেবালয় বোঝাবে। তাহলে এরকম অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো অনেক বেশি উন্নতি বা উৎকর্ষ সাধন হয়েছে। এরপর হচ্ছে শব্দের অপকর্ষ, বা কিছু কিছু শব্দ তার প্রচলিত অর্থ হারিয়ে ফেলেছে, সেটাকে আমরা বলছি শব্দের অবনতি বা অপকর্ষ। অর্থাৎ এখানে কিন্তু শব্দটি আমরা উন্নত অর্থে ব্যবহার করা হচ্ছে, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি সেই শব্দটি যে বর্তমান যে অর্থটি সে পূর্বের অর্থটিকে হারিয়ে সে অন্য একটি অর্থ গ্রহণ করেছে। যেমন মহাজন পূর্বে ছিল মহৎ ব্যক্তি, যারা মহৎ ব্যক্তি ছিল, যারা সমাজে ভালো কাজ করতো তাদেরকে বলা হতো মহাজন। কিন্তু এখন যদি আমরা তাকে সুদখোর অর্থে ব্যবহার করি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সুদ খায়, অর্থাৎ সুদে তিনি যদি কারো কাছে টাকা বিনিময় করেন সুদের মাধ্যমে, তাহলে তাকে বলা হচ্ছে মহাজন বলা হয়। অর্থাৎ সেই শব্দটি তার আগের অর্থটি হারিয়ে কিন্তু এখন সুদখোর অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা স্বাভাবিকভাবে যদি বলি সে একজন মহাজন, তাহলে বোঝা নিবে সে একজন সুদখোর। অর্থাৎ মহাজন শব্দটি আগের যে অর্থ মহৎ ব্যক্তিকে বোঝাতো, সেই শব্দটি তার গণ্ডি অতিক্রম করে শব্দটি এখন কিন্তু সুদখোর অর্থে ব্যবহার করা হচ্ছে। এটি হচ্ছে শব্দের অপকর্ষ। তাহলে শিক্ষার্থীরা, আমি এই শব্দের অর্থের পরিবর্তনগুলো এই কারণেই বলছি যে আমরা বাক্য লিখতে গেলে অনেক সময় এমন কিছু শব্দ তোমরা পরীক্ষার মধ্যে ব্যবহার করে থাকো যে শব্দগুলো আমাদের কাছে অনেক বেশি দুর্বোধ্য এবং এই শব্দগুলোর কোনো প্রচলিত অর্থ আমরা পাই না। তাহলে শব্দ চয়নের ব্যাপারে আমাদের অবশ্যই অনেক বেশি ধারণা থাকতে হবে, কারণ আমরা বাক্যের মধ্যে এমন শব্দ লিখব না যে শব্দগুলোর কোনো অর্থ দুর্বোধ্য হয়ে দাঁড়ায়, অর্থাৎ যে শব্দগুলোর কোনো ধরনের প্রচলিত অর্থ খুঁজে পাওয়া খুব দুরূহ ব্যাপার, এমন শব্দ কিন্তু লেখা যাবে না। সেই জন্য আমি তোমাদের কিছু শব্দের যে পরিবর্তন শব্দগুলো আছে, এরকম আমাদের বাংলা ব্যাকরণে অনেক পরিবর্তিত শব্দ আছে, তার মধ্যে থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তিত শব্দ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা দেখো, এরপর হচ্ছে অর্থের প্রসার। অর্থের প্রসার হচ্ছে অর্থাৎ শব্দটি তার অর্থ অনেক বেশি প্রসার করেছে। যেমন ফলাহার পূর্বে বোঝাতো ফল ভক্ষণ, অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোনো একটি ফল খেত তখন তাকে বলা হয়তো ফলাহার। মনে করেন ধরো কোনো একটি ব্যক্তি আপেল খেয়েছে, তাহলে আমরা বলি সে ফলাহার করেছে, আপেল দিয়ে ফলাহার করেছে। কিন্তু এখন বোঝায় চিড়া, মুড়ি, দই, মিষ্টান্ন ভক্ষণ। অর্থাৎ মনে করো কোনো ব্যক্তি যখন মারা যায় তখন আমরা তাকে চিড়া, মুড়ি, দই, মিষ্টি বা বিভিন্ন ফল বা নারকেল বা মুড়ি বিভিন্ন কিছু দিয়ে আমরা মিশ্রণ করে এগুলো অসহায় গরিব মানুষদের বা মানুষদের আমরা দান করি, সেটাকে বলা হচ্ছে ফলাহার। তাহলে আগে ফলাহার বলতে শুধুমাত্র কোনো ব্যক্তি যখন কোনো ফল খেত সেটি বোঝাতো, এখন ফলাহার দ্বারা অনেকগুলো অর্থ বোঝায়। তাহলে এটি আগের ফল থেকে, আগে তার যে একটি অর্থ ছিল ফল খাওয়া, সেটি থেকে শব্দটি বেরিয়ে এসে এখন সেই শব্দটি অনেকগুলো অংশকে বোঝাচ্ছে। যেমন চিড়া, মুড়ি, দই, বিভিন্ন মিষ্টি জাতীয় যখন একসাথে করে দেওয়া হয় তখন সেটাকে আমরা বলছি ফলাহার। এরপর আমরা বলছি অর্থের সংকুচ। শব্দটি অর্থ সংকুচ হয়ে গেছে, অর্থাৎ যেটাকে আমরা বলছি কন্ট্রাকশন, অর্থাৎ অর্থটি তার প্রচলিত অর্থকে হারিয়ে সে অনেকটা ছোট হয়ে আসছে, যেটাকে বলা হচ্ছে অর্থের সংকোচ। তোমরা একটু দেখো অর্থের সংকোচ হচ্ছে কি, যেমন পঙ্কজ অর্থ পাকে বা জন্মে, অর্থাৎ এই যেখানে একটা পঙ্কজ অর্থাৎ কোনো কিছু পাকে বা জন্মে, মনে করো আম পেকেছে সেটা পঙ্কজ অর্থে ব্যবহার করা হতো, কিন্তু এখন পঙ্কজাত অন্য কিছু না বুঝিয়ে একমাত্র পদ্মকে বোঝায়। এখন যদি আমরা পঙ্ক বলি, পঙ্কজ বলি,
তাহলে পঙ্কজ বললে সেটা কিন্তু অন্য কিছুকে বোঝায় না, শুধুমাত্র পদ্মকে বোঝায়। অর্থাৎ আগে পঙ্কজ শব্দটিতে ছিল যে পাকে বা জন্মে, তার যে একটা অর্থ ছিল, বর্তমানে সেই অর্থটি হারিয়ে এখন যদি আমরা পঙ্কজাত বা পঙ্কজ বলি তাহলে শুধুমাত্র পদ্ম অর্থাৎ পুকুরে পদ্মফলকে বোঝায়। তাহলে এটি তার অর্থটি আগের অর্থ থেকে সরে এসে একটি সংকুচিত অর্থ প্রকাশ পেয়েছে। এরপর হচ্ছে অর্থের পরিবর্তন। তোমরা দেখতে পাচ্ছ অনেক সময় অনেকগুলো বিভিন্ন কারণে অর্থটা পাল্টে যায়, এটার কারণ হচ্ছে অর্থের পরিবর্তন। যেমন আগে সন্দেশ, সন্দেশ শব্দটি সংবাদ, অর্থাৎ কোনো ব্যক্তি যখন অন্য একটি গ্রামে যেত কোনো খবর নিয়ে, তখন তাকে বলা হতো সন্দেশ, অর্থাৎ সংবাদ, সংবাদ নিয়ে গেলে সেটা সন্দেশ বলা হতো। কিন্তু সেই সন্দেশ শব্দটি এখন সংবাদ শব্দটিকে হারিয়ে এখন মিষ্টি দ্রব্য বিশেষ অর্থের পরিবর্তন, আমল পরিবর্তন হয়েছে। অর্থাৎ এখন আমরা যদি সন্দেশ বলি, সে সন্দেশ বললে আমরা কিন্তু এখন সংবাদ বুঝি না, আমরা সন্দেশ বললে আমরা মিষ্টি জাতীয় কোনো পদার্থকে বোঝাই। তাহলে এটি তার অর্থের একটি পরিবর্তন সাধিত হয়েছে। অর্থাৎ সন্দেশ শব্দটি আগে যখন বিভিন্ন ব্যক্তিরা যে তারা যে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার সময় তারা সংবাদ, তারা খবর নিয়ে যেতেন, সেটি হচ্ছে সন্দেশ বলা হতো তখন। এখন সে সন্দেশ শব্দটি ওই সংবাদ শব্দটিকে হারিয়ে এখন একটা মিষ্টি জাতীয় দ্রব্যকে বোঝায়। সেক্ষেত্রে এটি সম্পর্কে আমি তোমাদের কিছু সংক্ষেপে বলে রাখি যে সন্দেশ শব্দটি সংবাদটি হারিয়ে কেন মিষ্টি হিসেবে ব্যবহার করা হতো। তার একটি প্রচলিত কারণ হচ্ছে, অর্থাৎ আগেকার সময় কোনো বাবা যদি তার মেয়েকে কোনো একটি গ্রামে বিয়ে দিতেন বা কোনো খবর নিয়ে যেতেন বা দেখতে যেতেন বা কোনো পাড়া প্রতিবেশীকে দেখতে যেতেন, তখন তারা সে মাটির হাঁড়িতে করে তারা সন্দেশ মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যেতেন। তারা সে মাটির হাঁড়িতে করে তারা মিষ্টি নিয়ে যেতেন বা বিভিন্ন ছানা নিয়ে যেতেন। সে মাটির হাঁড়িতে করে তারা বিভিন্ন মিষ্টি জাতীয় দ্রব্য নিতেন। সে মিষ্টি জাতীয় দ্রব্য নেওয়ার সময় তারা যখন তারা খবর নিতে যেতেন, খবর নিতে যাওয়ার সময় তারা মিষ্টি জাতীয় দ্রব্য নিয়ে যেতেন। তারা যেতেন মূলত খবর নেওয়ার জন্য, এবং সাথে তারা কিছু মিষ্টি জাতীয় দ্রব্য নিয়ে যেতেন, যার কারণে ওই মিষ্টি জাতীয় দ্রব্য থেকে বর্তমানে সন্দেশ শব্দটি পরিবর্তিত হয়ে মিষ্টি জাতীয় দ্রব্যকে বোঝায়। তাহলে এগুলো হচ্ছে শব্দের পরিবর্তন, যে আমাদের পাঁচটিখানে শব্দের পরিবর্তন ঘটে। আমি আবার তোমাদেরকে একটু অবহিত করছি। একটু হচ্ছে অর্থের উন্নতি বা উৎকর্ষ, অর্থাৎ এমন কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো অনেক বেশি পরিমার্জিত হয়ে উন্নত একটি শব্দকে গ্রহণ করছে। এরপর আছে অবনতি বা অপকর্ষ, অর্থাৎ এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো তার অর্থ হারিয়ে ফেলেছে। যেমন মহাজন পূর্বে ছিল মহৎ ব্যক্তি, এখন সুদকর। আমি একটু বলে রাখি শিক্ষার্থী, মির্জাফর, মির্জাফর হচ্ছে এটা কিন্তু অর্থের অপকর্ষ। অর্থাৎ মির্জাফর হচ্ছে একটি একটা ভালো নাম। মির্জাফর শব্দটি ছিল একটি ভালো নাম, অর্থাৎ একটি আরবি নাম। সেই মির্জাফর শব্দটি যখন মির্জাফর যখন নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন তার নামটি হয়েছে এখন বিশ্বাসঘাতকতা। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো মা বাবা তার সন্তানকে আদর করে এখন আর মির্জাফর নাম রাখেন না, কারণ মির্জাফরটা বিশ্বাসঘাতকতা অর্থে ব্যবহৃত হয়। সেই মির্জাফর তার যে আরবি শব্দ ছিল প্রচলিত সুন্দর, সেই শব্দটিকে হারিয়ে এখন বিশ্বাসঘাতক শব্দ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এরকম হচ্ছে শব্দের অপকর্ষ, অর্থাৎ বিভিন্ন কারণে শব্দগুলো তার প্রচলিত অর্থ হারিয়ে এসে একটি নেতিবাচক শব্দকে গ্রহণ করে। এরপর হচ্ছে অর্থের প্রসার, কোনো কিছু শব্দ তার প্রচলিত অর্থ থেকে বেরিয়ে এসে অনেকগুলো অর্থকে প্রকাশ করে, সেটাকে বলা হচ্ছে অর্থের প্রসার। এরপর হচ্ছে অর্থের সংকোচ। অনেক শব্দ আছে যে শব্দটি তার অর্থকে হারিয়ে অন্য কোনো অর্থ গ্রহণ করে, এবং অর্থের পরিবর্তন, এই হচ্ছে শব্দার্থের পরিবর্তন। সেক্ষেত্রে আমি আসবো যে সার্থক বাক্যর গুণ বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলবো, যে সার্থক বাক্যের কী কী বৈশিষ্ট্য বা গুণ থাকে সেগুলো সম্পর্কে আমি তোমাদের একটু অবহিত করব, যে একটি সার্থক বাক্য কি, সার্থক বাক্যের কী কী বৈশিষ্ট্য বা গুণাবলীগুলো থাকে তোমরা একটু দেখে নাও। অর্থাৎ আমরা এইটির মাধ্যমে আজকে আমি আমার ক্লাসটি শেষ করবো। একটি বাক্য সার্থকতা হলে তার কী কী তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকে, সেই গুণগুলো বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। অর্থাৎ একটি সার্থক বাক্য গঠনে বা বিশুদ্ধ বাক্য গঠনে শব্দত্ব ছাড়াও বাক্যের আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা প্রতি দৃষ্টি রাখতে হয়। অর্থাৎ একটি সার্থক বাক্য গঠন করতে হলে আমাদের তিনটি, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে শিক্ষার্থীরা, যে বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কী কী গুণাবলী বা বৈশিষ্ট্য থাকা উচিত সেগুলো সংক্ষেপে আলোচনা করো। তাহলে একটি সার্থক বাক্যের যে বৈশিষ্ট্য হচ্ছে যে আমার তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকবে। অর্থাৎ আমরা একটি বলছি আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, একটা হচ্ছে যোগ্যতা। তাহলে আকাঙ্ক্ষা হচ্ছে কি, অর্থাৎ কোনো একটি বাক্যের কোনো একটি শব্দ শোনার পর অন্য একটি শব্দ শুনে যে বাক্যটি শোনার ইচ্ছা থাকে, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। আর আসক্তি হচ্ছে বাক্যের মধ্যে যে সঠিক পদবিন্যাস, এটা হচ্ছে আসক্তি। আর যোগ্যতা হচ্ছে বাক্যটিকে গঠন করার সময় আমাদের এমনভাবে বাক্যটি সাজাতে হবে যেটি তার নির্দিষ্ট একটি অর্থ প্রকাশ পায়।
তাহলে শিক্ষার্থী এটি সার্থক বাক্যে 3টি গুণ বা বৈশিষ্ট্যগুলো থাকা আবশ্যক, সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তোমরা একটি দেখো। একটি হচ্ছে আকাঙ্ক্ষা। এগুলো সম্পর্কে আমি বিস্তারিত তোমাদেরকে পরবর্তী স্লাইডে আলোচনা করব। তাহলে এটি সার্থক বাক্যের গঠনে আকাঙ্ক্ষা বানানটা তোমরা খুব ভালো করে দেখবে, কারণ আমরা দেখি পরীক্ষার মধ্যে অনেক স্টুডেন্ট আকাঙ্ক্ষা বানানটা তারা উম দিয়ে, অনুষ্কার দিয়ে, খ দিয়ে লিখে, বা তারা খ দিয়ে লিখে। এটা খেয়ে দিয়ে আকাঙ্ক্ষা। এই বানানটা তোমরা একটু ভালো করে দেখে নিবে। এরপর হচ্ছে আসক্তি। এটা আসক্তি না, তোমরা কিন্তু অনেকে পরীক্ষার মধ্যে আসক্তি লিখে দাও, এটা হবে তয়িত। তোমরা কিন্তু অনেকে পরীক্ষার মধ্যে আমরা দেখি অনেকে তোমরা কিন্তু এটাকে কয়তো লিখো, অর্থাৎ তোমরা এই যে তয়তো যেটা আছে সেখানে তোমরা কিন্তু একটা টান দিয়ে রাখো, এটা হবে আসক্তি। এরপর হচ্ছে যোগ্যতা। এটি হচ্ছে আমার একটি সার্থক বাক্যে 3টি বৈশিষ্ট্য বা গুণাবলী, এগুলো সম্ভব। অর্থাৎ প্রশ্ন থাকবে তোমাদের বাক্য বলতে কী বোঝো, একটি সার্থক বাক্যে কী কী বৈশিষ্ট্য বা গুণাবলী থাকে সেগুলো সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। শিক্ষার্থীরা সার্থক বাক্যের গুণাবলীগুলো সম্পর্কে আমি একটু নিচে এটা আলোচনা করছি। এইটার মাধ্যমে আজকে আমি আমার ক্লাসটি শেষ করব। সার্থক বাক্যের যে কী কী গুণ থাকে বা বৈশিষ্ট্য থাকে আমি সেগুলো তোমাদেরকে একটু লিখে তোমাদেরকে দেখাচ্ছি, এবং সেগুলো সম্পর্কে আমি কিছু উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করছি। সেই উদাহরণগুলো তোমরা যদি একটু ভালো করে দেখো, আশা করি তোমার সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো বুঝবে এবং তোমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তোমরা একটু দেখো শিক্ষার্থী, আকাঙ্ক্ষা অর্থাৎ বাক্যের অর্থ সম্পূর্ণভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলা হয়। অর্থাৎ আমরা একটি বাক্যের অর্থ সম্পূর্ণভাবে বুঝতে গেলে একটি পদের পর অন্য একটি পদ শোনার যে ইচ্ছা হয় আমাদের তাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন যদি বলা হয় ছেলেরা ফুটবল, যেমন আমি তোমাদের হলুদ দিয়ে দেখাচ্ছি, হলুদ অর্থাৎ আমি তোমাদের যে ইয়েলো কালার ইন্ডিকেট করে দেখাচ্ছি। যদি আমরা বলি ছেলেরা ফুটবল, তাহলে এটির দ্বারা কিন্তু বাক্যটির পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। ছেলেরা ফুটবল, তাহলে ছেলেরা ফুটবল, এরপরে কি ছেলেরা কি ফুটবল খেলছে, ছেলেরা কি ফুটবল খেলা দেখছে, নাকি ছেলেরা কি ফুটবল কিনতে যাচ্ছে? তাহলে আমার দ্বিতীয় একটি পদ, সেই পদটি শোনার আমার একটা ইচ্ছা থাকে, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। তাহলে বক্তার মনোভাব সম্পূর্ণ বোঝায় না। অর্থাৎ এখানে কিন্তু ছেলেরা ফুটবল বলে এটির দ্বারা কিন্তু আমার সম্পূর্ণ একটি অর্থ প্রকাশ পাচ্ছে না। শ্রোতার কাছে আরও কিছু শোনার ইচ্ছা থাকে, অর্থাৎ যিনি শুনবেন তিনি সম্পূর্ণ বাক্যটি শোনার তার মধ্যে ইচ্ছা থাকে। এক্ষেত্রে যদি আমরা বলি ছেলেরা ফুটবল খেলছে, বা ছেলেরা ফুটবল দেখছে, বা ছেলেরা ফুটবল কিনছে, তাহলে কিন্তু বাক্যটি তার একটি পূর্ণ অর্থ প্রকাশ পাবে। তাহলে শ্রোতার আকাঙ্ক্ষা নিবৃত্ত হয় এবং সেই সঙ্গে এটি একটি সার্থক বাক্য বলে বিবেচিত হয়। অতএব শিক্ষার্থীরা, তাহলে আকাঙ্ক্ষাটা কি? আমরা যেটাকে বলছি আমরা এক্সপেকটেশন, অর্থাৎ বাক্যের অর্থ সম্পূর্ণভাবে বোঝার জন্য একটি পদ শোনার পর অন্য একটি পদ শুনতে আমাদের যে ইচ্ছা থাকে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। অর্থাৎ তোমরা এমন কোনো বাক্য লিখবে না যে বাক্যটিতে তার অন্য একটি পদ উজ্জ্ব থাকবে, তাহলে এমন বাক্য লেখা যাবে না। এটি হচ্ছে আকাঙ্ক্ষা। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে কার্যার দিয়ে দেখিয়ে দিচ্ছি যে বাক্য অর্থ সম্পূর্ণ বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা হয় তাকে আকাঙ্ক্ষা বলা হয়। আমি যেভাবে উদাহরণটা দাঁড় করিয়েছি তোমরা আশা করি উদাহরণটি এইভাবে লিখবে। যেমন ধরো আমি যেটা দাঁড় করেছি, যদি বলা হয় ছেলেরা ফুটবল, তাহলে কিন্তু বক্তার মনোভাব সম্পূর্ণ বোঝা যায় না, শ্রোতার আরও কিছু শোনার ইচ্ছা থাকে। আর সে বাক্যটিকে যদি আমরা বলি ছেলেরা ফুটবল খেলছে, তাহলে বাক্যটি শ্রোতার কাছে সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ পায়, সেটি একটি সার্থক বাক্য বলে বিবেচিত হয়। সেক্ষেত্রে এরপর আমরা আসবো আকাঙ্ক্ষা, পরে আমরা আসব যে আসক্তিটা কী। তার আসক্তিটা কী সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আসক্তিটা কী, অর্থাৎ আসক্তিটা হচ্ছে আমার মূলত যে বাক্যের অর্থগুলো সুসংহত করার জন্য, অর্থাৎ বাক্যের অর্থ সুসংহত করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস আসক্তি। অর্থাৎ আমি এমন একটি বাক্য লিখব যে বাক্যের মধ্যে কর্তাটে কোথায় থাকবে, ক্রিয়াপদ কোথায় থাকবে, বা সর্বনাম পদ কোথায় থাকবে, বা উদ্দেশ্যের সম্প্রসারণ বা বিধেয় সম্প্রসারণ কোথায় থাকবে, অর্থাৎ বাংলা পদক্রম, বাক্যক্রম বা পদক্রম। অর্থাৎ কোন কোন পদটি আমি কোথায় আনবো, আমি কর্তাটি কোথায় আনবো, ক্রিয়াপদ কোথায় আনবো, তারপর আমি কর্মপদটা কোথায় নিব। এই ক্ষেত্রে আমরা দাঁড় করাচ্ছি যে বাক্যের অর্থ সুসংহত করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসে আসক্তি। যেমন মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, এটি একটি সম্পূর্ণ বাক্য মনোভাব প্রকাশ করেছেন। আমরা যদি বাক্যটি এভাবে বলি স্বাধীন মুক্তিযোদ্ধারা দেশ করেছেন, আমি প্রথমে নিয়ে এসেছি স্বাধীন। তোমরা দেখো আমি হলুদ কালার দিয়ে তোমাদেরকে দেখিয়েছি। প্রথমে আমি দাঁড় করাচ্ছি স্বাধীন, তারপর দাঁড় করাচ্ছি মুক্তিযোদ্ধারা, তারপর দাঁড় করাচ্ছি দেশ করেছেন। তাহলে এটাও একটি বাক্য, এইটি একটি বাক্য। পার্থক্য হচ্ছে এই বাক্যটি দ্বারা বক্তার মনের ভাবটি সম্পূর্ণভাবে প্রকাশ করতে পেরেছেন, তাই কাজে এটি একটি বাক্য।
এটিও একটি বাক্য, কিন্তু এটি দ্বারা বাক্য সম্পূর্ণ মনোভাব প্রকাশ করতে পারেননি, কাজে এটি সার্থক বাক্য নয়। অর্থাৎ এটি বাক্য বাট সার্থক বাক্য নয়। তাহলে পদবিন্যাসের সুশৃঙ্খলার কারণে বাক্যটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করতে ব্যর্থ হয়। অর্থাৎ এখানে যে পদগুলো আছে সেই পদগুলোকে যদি আমি এইভাবে অ্যারেঞ্জ করে দিই, যে মুক্তিযোদ্ধারা, এরপর যদি লিখি দেশ, এরপর এর স্বাধীনটি যদি আমি এখানে লিখি এবং করেছেনটা যদি আমরা এখানে লিখে দিই, তাহলে মনোভাব প্রকাশ করতে সম্পূর্ণ মনোভাব প্রকাশ করার জন্য পদগুলো ঠিক ঠিক জায়গায় সন্নিবিষ্ট করে বাক্যের আসক্তি রক্ষা করতে হয়। অর্থাৎ আমরা একটি বাক্য যে গঠন করবো, সেই বাক্যের যে পদগুলো আছে সেই পদগুলো তোমাদেরকে সঠিকভাবে বিন্যস্ত করতে পারলে তাহলে সেই বাক্যটি তার যথার্থ একটি অর্থ প্রকাশ পায়। তোমরা অনেক সময় পরীক্ষার মধ্যে তোমরা অনেকগুলো বাক্য লিখো, যে বাক্যগুলোর মধ্যে আমরা কিন্তু কোনো ধরনের অর্থ খুঁজে পাই না, অর্থাৎ সে বাক্যের পদক্রমগুলো সঠিকভাবে থাকে না। এরপর আছে আমার যোগ্যতা। যোগ্যতা হচ্ছে আমি বাক্যের মধ্যে এমন একটি শব্দ ব্যবহার করব যে শব্দটি যেখানে প্রযোজ্য সেখানে শব্দটি ব্যবহার করতে হবে। যেমন শিক্ষার্থীরা ধরো যোগ্যতা হচ্ছে কীরকম, অর্থাৎ অর্থগত ভাবগত মেলবন্ধন। যেমন আমরা যদি বলি যে মাছ আকাশে উড়ে, তাহলে এটি কিন্তু সার্থক বাক্য নয়, কারণ মাছ আকাশে উঠতে পারে না। আবার যদি আমরা বলি যেমন গরু নদীতে সাঁতার কাটে, তাই গরু কিন্তু গরু নদীতে সাঁতার কাটতে পারে, গরু আকাশে উড়ে, সেটা কিন্তু হতে পারে না, তা আকাশে উড়ে পাখি। তাহলে এই যে বাক্যের মধ্যে যে অর্থগত, অন্তর্গত, পদসমূহ অর্থগত, ভাবগত, অর্থাৎ আমি এমন একটি শব্দ ব্যবহার করব যে শব্দটির একটি নির্দিষ্ট অর্থ থাকবে এবং সেই শব্দটির একটি ভাব থাকবে, ভাব এবং অর্থের মধ্যে একটা বন্ধন থাকবে, যেটাকে আমি বলছি মেলবন্ধন। যদি সেই মেলবন্ধনটা থাকে তাহলে তাকে আমি বলছি যোগ্যতা। যেমন ধরো চৈত্রের রোদে খরা হয়েছে, চৈত্র মাসে যখন রোদ হয় তখন সব কিছু শুকিয়ে যায়, সেটাকে বলা হয় খরা বলা হয়। যেখানে কোনো ধরনের ফসল হয় না, আবাদি ফসল হয় না, মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, সর্বক্ষেত্রে মানুষের পানির জন্য হাহাকার থাকে, একটা খাদ্যের ক্রাইসিস দেখা দেয়, সেটাকে বলা হচ্ছে চৈত্রের রোদ। চৈত্রের রোদে খরা হয়েছে, এটি একটি সার্থক বাক্য। কিন্তু আমরা যদি বলি চৈত্রের রোদে বন্যা হয়েছে, তাহলে এটা কিন্তু তার সার্থক বাক্য নয়, কারণ চৈত্র মাসে যে রোদ, সে রোদে কিন্তু কখনো বন্যা হয় না। বন্যাটা হতে পারে কখন, বর্ষাকালে। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি বলি চৈত্রের রোদে বন্যা হয়েছে, তাহলে কিন্তু সে বাক্যটি ভুল, এটি একটি সার্থক বাক্য হবে না। তাহলে চৈত্রের রোদে কিন্তু খরা হতে পারে, অর্থাৎ চৈত্র মাসে যখন রোদ ওঠে সেই রোদে কিন্তু সব কিছু শুকিয়ে যায়, সেখানে পানির অনেক বেশি সংকট থাকে, পানির অনেক বেশি ক্রাইসিস থাকে, মানুষ খেতে পায় না, পানি পায় না, ফসল উৎপাদন হয় না, সব দিক থেকে ফেটে চৌচির হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে খরা। তাহলে খরাটা হয়ে থাকে সাধারণত চৈত্র মাসে। যদি আমরা সেটাকে বলে থাকি এভাবে চৈত্রের রোদে বন্যা হয়েছে, তাহলে কিন্তু এই বাক্যটির মধ্যে তার যে অর্থগত, অর্থাৎ চৈত্র মাসের বন্যা, তাহলে এই বন্যা শব্দটি যে অর্থগত ভাবগত মেলবন্ধনটা কিন্তু আমরা পাচ্ছি না, তাহলে সেটা কিন্তু আমাদের সার্থক বাক্য নয়। তাহলে বাক্যটি তার ভাব প্রকাশের যোগ্যতা হারিয়ে ফেলবে, কারণ চৈত্রের রোদে খরা হতে পারে, বন্যা নয়। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আমি আমার ক্লাসে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমি আমার ক্লাসটি যেভাবে সাজিয়েছি, আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম আমার ক্লাসে বাক্যের সংজ্ঞা আমি বলেছিলাম, আমি বাক্যের শব্দার্থের অভিধা বলেছিলাম, কোন কোন শব্দটি তিনটি অর্থে বলেছিলাম, ব্যাসার্থ, লক্ষ্যার্থ, ব্যঙ্গার্থ। এরপর আমি তোমাদের শব্দের অর্থে পরিবর্তন বলেছিলাম, যে শব্দের উৎকর্ষ বা উন্নতি, শব্দের অপকর্ষ, শব্দের অর্থের সংকোচ, অর্থের প্রসার এবং অর্থের পরিবর্তন। এই পাঁচটি শব্দের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটি আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি এবং আমি আমার কার্যের মধ্যে তোমরা সেই প্রশ্নটি দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে যে সার্থক বাক্য কাকে বলে, যে একটি সার্থক বাক্য গঠন করতে গেলে আমাদের কী কী গুণাবলীর প্রতি বৈশিষ্ট্য থাকতে হবে, সেটি আমি একেবারে তোমাদেরকে খুব আমি চেষ্টা করেছি তোমাদেরকে যাতে সহজ ভাষা বুঝিয়ে দেওয়া যায়। এবং আশা করবো তোমরা যদি সেই ক্লাসগুলো ভালো করে দেখে, এবং বইও আছে, বই থেকে তোমরা ভালো করে যদি এগুলো পড়ে নাও, এরপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে ইনবক্সের মাধ্যমে অবহিত করবে এবং আমি তোমাদের সেই প্রশ্নগুলো সমাধান করে দিতে চেষ্টা করব। এবং তোমাদের প্রতি অনুরোধ, তোমরা ভালো করে মন দিয়ে লেখাপড়া করো এবং আমাদের কলেজের যে অনলাইন পেজ আছে সেই অনলাইন পেজ থেকে সেই ক্লাসগুলো তোমরা ভালোভাবে দেখো, এবং আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আজকে আমি আমার ক্লাসে শেষ পর্যায়ে এসেছি। আমি আগামী ক্লাসে বাক্যতত্ত্বের উপর আমি আমার দ্বিতীয় ক্লাসটি নিব, এবং আজকের এই ক্লাসে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের আমি তোমাদেরকে আমার এই ক্লাস থেকে আজকে আমি তোমাদের সবাইকে পরবর্তী ক্লাসের জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার সুস্থতা কামনা করছি। খোদা হাফেজ, তোমরা সবাই ভালো থাকবে।